চুলের মুঠি শক্ত করে ধরে আকাশ আমার ঠোঁটে কামড়ে ধরে। দু হাতে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু এক হাতে সে আমার কোমরে ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, তবুও আকাশ ছাড়ছে না। একটু পরে ছেড়ে দিয়ে এক হাতে আমার গালে চেপে ধরে বলে, আকাশ চৌধুরী চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে যায়। একদিকে এত জোরে গালে চেপে ধরায় আমার গাল ব্যথা করছে, অন্যদিকে ঠোঁটে জ্বালা করছে, মনে হচ্ছে কেটে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আমার জীবনে একটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তবে এই দিন আসতো না। এসব ভেবে চোখের জলে নিজেকে ভাসাচ্ছি। ফোনে কথা বলতে বলতে আকাশ ঘরে প্রবেশ করে। ফোনটা রেখে বলল, এসব ন্যাকামি এখন চলবে না। তোর জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস, তার মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যি বড় ভুল করেছি আমি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই। নদী ভাঙ্গনে বাড়িঘর জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট্ট একটা বাসায় উঠেছিলাম। সবে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা মাথার ওপর বটের ছায়া, বাবা মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে খেলতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলেমেয়ের খরচ চালিয়ে আমি তাদের ওপর বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতেন না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? ছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটা টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতেই পারিনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। মামি সেটাতেও আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনের টাকা কিছু মামির হাতে তুলে দেই। মামা সব বুঝতেন, কিন্তু মামির ওপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবে মামির সংসারে গায়ে খেটে পড়াশোনা শেষ করি। মামাতো ভাই বোন সাইফ আর সুমনা মামিকে লুকিয়ে আমার কাছে অনেক সাহায্য করত। কিন্তু কথা বলে না, অবাকি যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহখানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইজড হয়ে যায়, 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সে অফিসের বস আকাশ। আমি মামার পোস্টে জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করে আকাশের কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ে আকাশের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হাউ ডেয়ার ইউ! নক না করে আমার কেবিনে ঢোকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে আকাশ। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমি অন্যমনস্কভাবে নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ের মা বাবা ভদ্রতা শেখায়নি? ডেইজি নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে গা রি রি করছে আমার। আমার ভুল, আমাকে আরও কিছু বললেও মেনে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আপনি আমার বাবা মাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। ইউ ইডিয়েট! ডেইজি আমাকে চড় মারার জন্য হাত তুলতে ওর হাত ধরে ফেলি। ডোন্ট ডেয়ার ইউ! এক ঝটকায় হাত সরিয়ে দিই। আমার ব্যবহারে ডেইজি বোকা হয়ে গেছে, ভাবতেও পারেনি এমনটা করতে পারবো। আকাশ এত সময় শুনছিল, এবার এগিয়ে আসে। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিংয়ের ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাঝখানে কেটে যায়। ডেইজি আমার পেছনে লেগেই আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। আকাশ সেদিনের পর আমাকে কিছু বলেনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি আকাশের পিএ। আকাশের পাশের কেবিনটা আমার। এদিকে মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণে দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি আকাশ নেই। কিছুক্ষণ পরে আকাশের ফোন। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে হবে। নক করে কেবিনে ঢুকে দেখি আকাশ চেয়ারে নেই। কেবিনটার এক পাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশের জানালার কাছে আকাশ দাঁড়িয়ে আছে। স্যার, ফাইল টেবিলে রাখো। রেখে চলে যাচ্ছি, তখন আকাশ পেছন থেকে হাত টেনে ধরে। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। আকাশ একদম কাছে চলে আসে আমার।
তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। পার্টিতে ড্রিঙ্কস করেছে অনেক, হাত ছাড়াতে পারছি না। স্যার হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? আকাশের ব্যবহার আমার ভালো লাগছে না, অস্বস্তি বোধ করছি। আমার কাজ আছে, হাত ছাড়ুন। তুমি আমার পিএ, আমি যা বলবো তুমি তাই করবে। সবাই আকাশ চৌধুরীর কাছে ভিড়তে চায়, আর তুমি কেন দূরে থাকো? আকাশ আমার সামনে এলোমেলো চুল আঙুল দিয়ে ঠিক করে দেয়। আকাশ স্বাভাবিক নয়, মাতলামি করছে, বেশ বুঝতে পারছি। হাত ছাড়ুন বলছি। আমি আরও জোর করতে থাকি। এবার আকাশও হাত ছেড়ে দিয়ে দেয়ালে চেপে ধরে আমাকে। ভয়ে আমার হাত পা জমিয়ে আসে। আকাশ ক্রমশ তার মুখ এগিয়ে আনে। কি করব বুঝতে না পেরে আচমকে একটা ধাক্কা দিয়ে আকাশের হাত ছড়িয়ে দেই। ঠাস করে একটা চড় বসিয়ে দিই আকাশের গালে। আকাশ প্রথমে বুঝতে পারেনি ঠিক কী ঘটেছে। একটু সময় নিয়ে বলল, এই মেয়ে, তুই আকাশ চৌধুরীর গালে চড় দিয়েছিস? আকাশ চৌধুরীর? এর মাসুল তোকে দিতে হবে, অনেক বেশি ভারী পড়ে যাবে। আমি বের হতে যাই কেবিন থেকে, কিন্তু আকাশ আমার হাত ধরে একটানে দেয়ালের সাথে চেপে ধরে আমার ঠোঁটে অসম্ভব রকমের বন্য করে কিস করে। অনেক ধস্তাধস্তির পর ধাক্কা সামলাতে না পেরে আকাশ তার ডেস্কের ওপর পড়ে যায়। সাউন্ড প্রুফ কেবিন হওয়ায় বাইরের কারো কানে আমার আওয়াজ পৌঁছায়নি। আর এমনিতেই সবাই পার্টিতে ব্যস্ত। আমি দৌড়ে বেরিয়ে আসি কেবিন থেকে। অফিসে আর এক মুহূর্ত থাকিনি, সরাসরি বাসায় ফিরে আসি। সারাটা রাস্তা কেঁদে চোখ ফুলে গেছে। মামার এই অবস্থা, চাকরিটা চলে গেলে সংসার কিভাবে চলবে? আর আকাশের অফিসে কাজ করা সম্ভব না। কি করব চিন্তা করতে পারছি না। এদিকে সাইফ সুমনার কলেজের বেতন দিতে হবে। ভাগ্য আমার দিকে মুখ তুলে তাকায়নি, বরং জমের মুখে ঠেলে দিয়েছে। আকাশ চৌধুরীর অনেক ক্ষমতা, দেশের নামী শিল্পপতির মধ্যে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ওনারা যা ইচ্ছে তাই করতে পারেন। পরের দিন অফিসে যায়নি। এর পরের দিন যেতে ইচ্ছে না করলেও যেতে হলো। ভাগ্য ভালো সেদিন আকাশ অফিসে ছিল না, আমাকেও ফোন দেয়নি। বিকেলবেলা তাড়াতাড়ি বাসায় ফিরি। বাসায় ঢুকতেই সুমনা দৌড়ে এসে জড়িয়ে ধরল। কী রে, কী হয়েছে? আপু আগে হা করো, মিষ্টি খাও, তারপর বলছি। জোর করে মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দেয়। মিষ্টি খেতে খেতে বললাম, কিসের মিষ্টি? তোর তো আজকে কোনো রেজাল্ট দেবার কথা নয়, তবে একটা সুখবর আছে। আমরা সবাই অনেক অনেক খুশি। কী সুখবর? আপু, তোমার রাজকপাল, এত বড় ঘরে তোমার বিয়ে হবে। ইস, আমার যে কে খুশি লাগছে। বিয়ে? আমার? কি বলছিস এসব? এটা তো সারপ্রাইজ তোমার জন্য। তুমি ভাবতেও পারবে না কোথায় বিয়ে হচ্ছে। তোর কথায় মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। মামি কোথায়? মামি? মামি? আমি মামির ঘরে গেলাম। কাজল, আয় ভেতরে আয়। মামির মোলায়েম কণ্ঠস্বর কোন আগাম ঝড়ের সংকেত দিচ্ছে বুঝতে পারছি না। কি হয়েছে মামি? তোর কি ভাগ্য, নইলে এমন ঘরের বউ হবি কল্পনা করা যায়? মামির সামনে ছোট বড় অনেকগুলো গিফট বক্স আর একটা চেক পড়ে আছে। কে এনেছে এগুলো? তোর হবু বর নিয়ে এসেছে। ছেলেটা খুব ভালো। কে এসেছিল বলবে তো? আকাশ, তোর অফিসের বস, তোকে বিয়ে করতে চায়। কি বলছো এসব মামি? এটা কি করে সম্ভব? অসম্ভবের কি আছে? তোকে ভালো লেগেছে তাই বিয়ে করতে চায়। মামি, এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর মামার এই অবস্থায় আমি না থাকলে সংসার চলবে কিভাবে? সে চিন্তা তোকে করতে হবে না, আকাশ সব ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা করে দিবে মানে? সাইব সুমনার পড়ার খরচ, সংসার খরচ, তোর মামার চিকিৎসার সব খরচ আকাশ দিবে। আর তুমি রাজি হয়ে গেলে? মামি, আমাদের কি আত্মসম্মান বোধ নেই? আকাশ চৌধুরীর টাকায় কেন আমাদের চলতে হবে? এটা কিছুতেই সম্ভব না। আত্মসম্মানের? মামি গালিগালাজ করেন। বিছানায় পড়ে একজন কাতরায়। এত মানুষের খরচ কোথা থেকে আসবে? তোর বাপ এসে দিয়ে যাবে? মামি কতবার বলেছি, বাবা মা তুলে কথা বলবে না, সংসার আমি চালাবো, তোমাকে চিন্তা করতে হবে না। মামি আর কিছু বলার সুযোগ না দিয়ে চেক নিয়ে বেরিয়ে আসে। আমি বুঝতে পারছি না আকাশ কেন আমাকে বিয়ে করতে চাইছে। লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছু আসে না। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে। এদিকে মামি আমার 14 গোষ্ঠী উদ্ধার করছেন। আমি চুপচাপ শুনছি। মামির সাথে কথা বললে ঝামেলা বাড়বে। পরদিন অফিসে যাই। আকাশের কেবিনে গিয়ে দেখি ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন রেখে দিল। আরে কাজল, এসো এসো। চেকটা সামনে রেখে বললাম, এইসব কি? কেন? তোমার মামি তোমাকে কিছু বলেনি? সেই জন্য জিজ্ঞেস করছি এসবের মানে কি? মানে খুব সিম্পল, তোমাকে বিয়ে করতে চাই। কেন চাইছেন জানতে পারি? তোমাকে ভালো লাগে তাই। এটা যে আসল উদ্দেশ্য না সেটা আমি বেশ বুঝতে পারছি। স্মার্ট গার্ল। দেখুন, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। অসম্ভব, কিছুতে না। প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। গ্রান্টেড হবে না। সো গেট রেডি। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। আর যাই হোক, এই লোকটাকে বিয়ে করা সম্ভব না। চেকটা টেবিলে রেখে চলে আসি। স্যালারি তুলতে হবে।
মামার অসুস্থতায় বেশ কিছু টাকা ধার করতে হয়েছে। এদিকে সাইফ সুমনার কলেজের বেতন, টিউশন ফি দিতে হবে। মামার ওষুধ ফুরিয়ে গেছে প্রায়। বিল তুলতে গিয়ে দেখি আমার স্যালারি আসেনি। আমার বিল পেপারে সাইন করা হয়নি। জিজ্ঞেস করতে তারা জানায় স্যারের নিষেধ আছে, অনুমোদন করতে হলে স্যারের অনুমতি লাগবে। রাগে দুঃখে চোখে পানি চলে আসছে। সারা মাস খেটে বেতনটাও পেলাম না। আবার গেলাম আকাশের কেবিনে। আকাশ নেই। আমি আকাশের বিয়ে হলেও গত 2-3 দিন আমাকে তেমন কোনো কাজ করতে দেওয়া হয়নি। আকাশ একাই বের হয়ে যায়। বিকেল পর্যন্ত অপেক্ষা করার পর আকাশ আসলো। স্যার। বলো, কী সিদ্ধান্ত নিলে? স্যার, আমার বেতনটা আটকে গেছে। আপনি অনুমতি না দিলে অনুমোদন দিবে না। হবে না। যতক্ষণ আমার প্রস্তাবে রাজি না হচ্ছে বেতন আটকে থাকবে। আপনি এটা করতে পারেন না স্যার। এটা আমার প্রাপ্য। সো হোয়াট? আকাশ চৌধুরী চাইলে পাবে, নইলে পাবে না। এভাবে আমার স্যালারি আটকে রাখলে আমি আইনি ব্যবস্থা যাব। জোকসটা ভালো ছিল স্যার। আমি কোনো জোকস বলিনি। আপনারা আমার স্যালারি বিনা কারণে আটকে রাখতে পারেন না। আমি আটকে রাখবো। আইনি ব্যবস্থা নাও। মুখে বললেও আমি জানি আইনি কোনো ব্যবস্থা নিতে পারবো না। ওনাদের টাকার কাছে সব বিকিয়ে যায়। প্লিজ স্যার, এমনটা করবেন না। আমার মামা খুব অসুস্থ, সেজন্যই তো বলছি রাজি হয়ে যাও। আমি আকাশের কেবিন থেকে বেরিয়ে আসি। হাত পা ভেঙে আসছে। বেতন পেলাম না। বাসায় এসে দেখি টেবিলে কারেন্ট বিল, পেপার বিল, ডিশের বিলের কাগজ রাখা। মামি এসে বললেন, তোর মামার ওষুধ আনতে হবে, আজ খাওয়ালে শেষ হয়ে যাবে। সুমন এসে বলল, আপু পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা লাগবে। কত লাগবে? 5,000, আর সাথে বেতন, টিউশন ফি সব মিলিয়ে 11,000। 7 তারিখের মধ্যে দিতে হবে। আচ্ছা, দিয়ে দেব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে দিব এত টাকা? কাউকে কিছু না বলে বেরিয়ে এলাম বাসা থেকে। অনেক জায়গায় গেলাম, কিন্তু কেউ ধারও দিল না। সবার কাছে তো ধার চাইতেও পারি না। যাদের কাছে পারি তারা আগেই দিয়েছে, সেগুলো শোধ হয়নি। তাও একজন কিছু দেওয়ায় মামার 1 সপ্তাহের ওষুধ নিয়ে বাসায় ফিরি। কিন্তু সারা রাত চিন্তা করে সিদ্ধান্ত নিলাম আকাশকে বিয়ে করব। যা আছে আমার কপালে, আর কোনো রাস্তা খোলা নেই। স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। পরদিন অফিসে গিয়ে আকাশকে বলে দিলাম, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি জানতাম তুমি রাজি হবেই। যাই হোক, তুমি প্রিপারেশন নাও, আমি আজই তোমাদের বাসায় যাব। আকাশের প্রস্তাবে রাজি না হয়ে উপায় নেই আমার। সাইফ সুমনার পড়াশোনা, মামার চিকিৎসা সব বন্ধ হয়ে যাবে। আমি জানিও না কেন আকাশ আমাকে বিয়ে করতে চাইছে, কি উদ্দেশ্য তার। আকাশের মতো ক্ষমতাবান কোটিপতির লোক যখন আমার মতো অতি সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চায়, তার পেছনে 2টি কারণ থাকতে পারে। 1, ভালোবাসা। 2, অন্য কোনো উদ্দেশ্য। 1 নাম্বারটা হবার কোনো চান্সই নেই, সেটাও আমি ভালো করে জানি। 2 নাম্বারটাই ঠিক, কিন্তু কী উদ্দেশ্য সেটাই বুঝতে পারছি না। উদ্দেশ্য যাই হোক, আমার উদ্দেশ্য ঠিক থাকলেই হবে। আমার সত্যগুলো পূরণ করতে হবে, তবে বিয়ে করব। সন্ধ্যায় আকাশ বাসায় আসে, সাথে অনেক কিছু নিয়ে আসে। সবার জন্য কাপড় চোপড়, মিষ্টি আর অনেক কিছু। মামার জন্য হুইল চেয়ার। মামাকে হুইল চেয়ারে বসিয়ে ড্রয়িং রুমে আনা হয়। খুশিতে আমার চোখে পানি চলে আসে। কতদিন মামা বিছানা থেকে ওঠেনি। হুইল চেয়ার কেনার মতো অবস্থা ছিল না। অন্যান্য খরচ চালাতে হিমশিম খেয়েছি। তার ওপর টিউশনি ছেড়ে চাকরিতে ঢুকেছি, কিন্তু সারা মাস হাতে কিছুই ছিল না। আকাশ মামা মামির সাথে কথা বলে। মামার অ্যাকাউন্টে এইখানে বসে অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয়, যাতে মামার চিকিৎসার আর সংসার খরচ ভালোভাবে চলে। সাইফ সুমনার হাতে একটা চেক তুলে দেয়, তাদের পড়াশোনার খরচ। মামা আপত্তি করলেও মামির চোখ রাঙানিতে চুপ হয়ে যায়। কিন্তু আমার তো কিছু বলার আছে। স্যার, অনেক কিছু তো দিলেন, কিন্তু 2 দিন পরে কে দেখবে সংসার? সাইফের পড়াশোনা শেষ হতে সব মিলিয়ে বছরখানেক লাগবে। ততদিন? আমি নির্লজ্জের মতো বলে ফেললাম। লজ্জা করে কি হবে? সেই তো ওনাদের জন্য বিয়ে করব, তবে ওনাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে কেন নয়? কাজল, সেসব তোমাকে ভাবতে হবে না। সাইফের পড়াশোনা শেষ হবার আগ পর্যন্ত আমি সব দায়িত্ব নিলাম। এই নাও এগ্রিমেন্ট পেপার, আর ওর পড়া শেষ হলে চাকরি আমি ওকে দেব। আকাশ আমার হাতে এগ্রিমেন্ট পেপার তুলে দেয়। মামার চোখে পানি। স্যার, আপনি এত কিছু করলেন, আবার এগ্রিমেন্ট পেপার কি প্রয়োজন? আপনার ওপর আমাদের বিশ্বাস আছে। আপনার থাকতে পারে, আপনার ভাগ্নির তো নাও থাকতে পারে। তো মিস কাজল, আপনার আর কোনো আপত্তি আছে? জি না, আর কোনো আপত্তি নেই। ঠিক হলো, 2 দিন পরে বিয়ে হবে, তবে সেটা ঘরোয়া আয়োজনে করতে চায়। মামা মামি তাতেও রাজি হয়ে গেলেন। ভাবলেন আমাদের খরচ বাড়াতে চায় না, তাই এভাবে বিয়ে করতে চাইছেন। পরদিন আমার গায়ে হলুদ দিল। আকাশ বিয়ের শাড়ি, গহনা সহ যাবতীয় জিনিসপত্র পাঠিয়ে দিল। তার পরদিন বিয়ে হয়ে গেল। কাজী ইমাম আর আকাশ ছাড়া কেউ আসেনি। আমার পরিবারের কয়েকজন আর আমার কাছের বান্ধবী ইরা ছাড়া কাউকে কিচ্ছু বলা হয়নি। আকাশের বিয়ে, অথচ 5-6 জন মানুষ ছাড়া কেউ জানলো না।
বিয়ের পর আকাশ আমাকে ওর বাসায় নিয়ে আসে। আমি জানি না আকাশের বাড়ি কেমন, কে কে আছে বাড়িতে, ওনার বিয়ের বিষয়ে কেউ কিছু জানে কি না, জানলে বিয়েতে যায়নি কেন, আর যদি না জানে তবে কিভাবে রিয়েক্ট করবে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ভাবতে ভাবতে এক বিশাল বাড়ির সামনে এসে গাড়ি হর্ন দেয়। গাড়ির হর্নে আমার ভাবনার ছেদ পড়ে। বিশাল গেট খুলে যায় আর গাড়ি ভেতরে ঢুকে। ভিতরে দেখে আমার চোখ কপালে। এত বিশাল এরিয়া জুড়ে অনেক বড় দুইটা বাগান, বাগানের দুই পাশে বিভিন্ন ধরনের গাছগাছালি। বেশ ভিতরে বাড়িটা, যেন রাজপ্রাসাদ। আকাশ গাড়ি থেকে নেমে বলে, বেরিয়ে এসো। আমি ভয়ে ভয়ে বের হয়ে এলাম গাড়ি থেকে। একজন লোক এসে গাড়ি থেকে আকাশের ব্রিফকেস নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে আমার হাত পা কাঁপছে। আকাশ দরজায় পা দিতেই সব কাজের লোকেরা দুপাশে ভাগ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এটা হল রুম না ড্রয়িং রুম, এই যে রাজপ্রাসাদ। একজন ছুটে গিয়ে একটা ট্রেতে করে ঠান্ডা পানি, কয়েক ধরনের জুস নিয়ে আসে। আকাশ পানির গ্লাসটা নিয়ে শুধু পানিটুকু খায়। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, অথচ কেউ আমাকে পানিও দিল না। এসো আমার সাথে। আকাশ আমার হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। রুমে গিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে এই কাণ্ড ঘটায়। বাড়িতে এসে এতদিনের জমানো ঝাল আমার উপর ঝাড়ল। বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের। স্বপ্ন দেখে একটা মানুষকে নিজের করে পাওয়ার, একটা মানুষের কাছে নিজেকে সঁপে দেওয়ার। আমি এসবের কিছু করছি না। আমি নিজেকে আকাশের হাতে সঁপে দেওয়ার স্বপ্ন নিয়ে আসিনি, আকাশের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার কাছের বলতে যে মানুষগুলো আছে তাদের সুখের জন্য নিজেকে বিকিয়ে দিয়েছি। এসব ভাবনা ফেলে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে আমার জন্য রুমে খাবার আসলো, নানা ধরনের খাবার, অনেকগুলোর নামই জানি না। আমি শুধু একটু পানি খেয়েছি, গলা দিয়ে আমার খাবার নামবে না। এমন সময় আকাশও এসে দেখে কিছুই খায়নি। খাওনি কেন? খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে। না খেয়ে অসুস্থতার বাহানে অফিস কামে করা যাবে না। আমি আগে জানতাম না বিয়ের পর আকাশ চাকরিটা করতে দেবে কিনা, তবে এবার তার কথা শুনে নিশ্চিত হলাম যে চাকরি করতে পারবো। খেয়ে নাও, খাবার তো আমার ইচ্ছেতে খাবো, সেটাতেও কি আপনার অর্ডার মানতে হবে? অবশ্যই হবে। কাগজে এমনটা লেখা আছে। কিসের কাগজ? কাবিননামা। সেখানে কি লেখা আছে জানো না? কাবিননামে লেখা আছে তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে আগামী 2 বছর আমার স্ত্রী হিসেবে থাকবে এবং আমার প্রত্যেক আদেশ মানতে বাধ্য থাকবে। কি বলছেন এসব? কাবিননামায় এসব লেখা থাকে নাকি? আর কালিমা পড়ে তো বিয়ে করেছেন। হ্যাঁ করেছি, তার সাথে কাগজে উল্লেখ আছে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো, তুমি পারবে না। তবে বিয়ে তো হয়েছে। আকাশের কথা শুনে আমার মাথা ঘুরছে। কন্ট্রাক্ট ম্যারেজ, এভাবে শোধ নিল একটা চরের। কেন করছেন আমার সাথে এসব? কি এমন ক্ষতি করেছিলাম আপনার? তুমি আকাশকে এখনও চেনোনি, চিনবে ধীরে ধীরে। 2 বছর অনেক সময়, এর মধ্যে ভালো করেই চেনবে। এইবার খেয়ে নাও। খিদে নেই, খাবো না। আকাশের মেজাজ খারাপ হয়ে গেছে। এক্ষুনি খেতে বলছি। তো খাবে না? কি? আমাকে না করিস? তুই খাবি না, তোর ঘাড় খাবে। আকাশ একটা পাউরুটি নিয়ে জোর করে আমার মুখে ঠেসে দেয়। এত বদমেজাজি মানুষ আমি জীবনে দেখিনি। তার চেয়ে আমার মামি 1000 গুণ ভালো। রাতে আকাশের সাথে একই বিছানায় শুতে আমি বেশ ইতস্তত বোধ করছি। এই খাটাস ব্যাটার তো একটা লুচ্চা। আমি খাটে বসে আছি, শুবো নাকি বসে থাকবো ভাবছি। আমি কিছু বুঝে ওঠার আগে আকাশ আমাকে পেছন থেকে জড়িয়ে সোজা বিছানায়। আরে কি করছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়ার জন্য তোমাকে এনেছি। তারপর 4 দেয়ালে বন্দি এই ঘরে যা ঘটে গেল তা আমাকে বিধ্বস্ত করে দিয়েছে। মানুষের জীবনে অনেক কাঙ্ক্ষিত একটা সময় হচ্ছে বাসর। নারী পুরুষের মিলন, এটা প্রকৃতি বেঁধে দিয়েছে। বিবাহ নামক শব্দে যার বৈধতা নিশ্চিত করা হয়, বিবাহের বাইরেও অনেকভাবে সেটা হয়ে থাকে। কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে জোর করে যেটা হয় সেটারও একটা নাম আছে, ধর্ষণ। আর আমাদের সমাজে কখনো এটা শেখানো হয়নি যে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করা ধর্ষণ। তাই শতকরা 99% মহিলারাই এটা জানে না। তারা এটাকে স্বামীর অধিকার হিসেবে মেনে নেয়। কিন্তু আমি কি করব? 2 বছরের জন্য বিয়ে করা হয়েছে, বইয়ের স্বীকৃতি কি পেয়েছি? এই সমাজ কি আমাকে বউ বলে মানবে? আমি তো নিজেকে বিকিয়ে দিয়েছি। তাই আকাশের কাছ থেকে নিজেকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হলে রাগে দুঃখে আর শারীরিক যন্ত্রণায় চোখ ভাসিয়েছি। সেসব কিছুই আকাশকে স্পর্শ করেনি। কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেই। শাওয়ার ছেড়ে ভিজতে থাকি প্রতিটি স্পর্শ মুছে দিতে। আমার কান্না এই 4 দেয়ালে আটকে গেছে। কত সময় ভিজেছি জানি না। দরজায় একটার একটা ধাক্কা দিয়ে যাচ্ছে আকাশ। আরও বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে আসি। আকাশ অপলক চেয়ে আছে আমার দিকে। তার চোখে কিছু একটা আছে, তা আমার চোখ এড়ায়নি।
কিন্তু কী আছে তা আমি বোঝার চেষ্টা করছি না। তবে এর দৃষ্টিতে এখন কাম নেই, সেটা বুঝতে না চাইলেও নারীর চোখ এড়ায় না। কী আছে আকাশের চোখে? প্রেম নাকি অপরাধ বোধ? আকাশের চোখে যাই থাকুক না কেন, আমার চোখে আছে একরাশ ঘৃণা। সরি, খুব ক্ষীণস্বরে বলল আকাশ। সরি? তোর স্বরে গুষ্টি কিনাই, বজ্জাত লুচ্চা খাটাস। আমি কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না, মুখ ফুটে গালিও না, চুপচাপ শুয়ে পড়ি। আকাশ বসে আছে। কিছু সময় বসে থেকে আকাশও শুয়ে পড়ল। আমি নীরবে কেঁদে যাচ্ছি। পরদিন সুমনা আর আমার বান্ধবী ইরা আসে। ওদের দেখে আমি খুব খুশি হই। সুমনা তো ভীষণ খুশি, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলো। আপু, এ দেখছি রাজপ্রাসাদ। আসলে তোমার রাজকপাল, সেজন্য আকাশ ভাইয়ের মতো স্বামী পেয়েছ, একেবারে রাজপুত্র। সুমনার কথা শুনে আমি মৃদু হাসি। কি করে সুমনাকে বলি এ আমার প্রাসাদ না, এ আমার জন্য নরক। তখন ইরা বলল, কি রে, কেমন কাটলো বাসর? ধুর ধুর, কি তোর জামাই খুব রোমান্টিক তাই না? কী সব যাতা বলছিস? যা দেখছি তাই বলছি। মানে কি দেখেছিস? ইরা মুখ টিপে হাসছে। আমি কিছু বুঝতে পারছি না। কি দেখেছিস? ওই যে তোর গলায় রোমান্সের চিহ্ন। বলে ইরা সুমনা একসাথে ফিক করে হেসে ওঠে। লজ্জায় আমি কাচুমাচু হয়ে গলায় হাত হাত দিলাম। নেকলেসের ঘষা লেগে ছিলে গেছে। কাল বুঝতে না পারলেও সকাল থেকে জ্বালা করছে, কিন্তু সেটা যে ইরার চোখে পড়বে কে জানতো। আমি বললাম, ধ্যাত, এটা নেকলেসের ঘষা খেয়ে ছিলে গেছে। কিন্তু ইরা, তোর জামাই খুব রোমান্টিকই হবে। ও মা, তাই? ইস, হাউ সুইট। ইরা খুব আহ্লাদিত। তবে একটা কি জানিস, বিয়ের আগে যারা লুচ্চা থাকে, ওই ব্যাটারাই বিয়ের পর রোমান্টিক নাম নেয়। বলে আমি মুখ টেপে হাসছি। ইরা চোখ পাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই আকাশ হাজির। আরে আমার শালিকারা দেখে হাজির? জি, আমরা হাজির। আমার বান্ধবীকে নিয়ে আসছেন। এখন আপনাদের ধরে নিতে আসছি। বুঝলাম, কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? আসলে অফিসে অনেক কাজ পড়ে আছে। আজকে তো যেতে পারবো না, কাল শুক্রবার। তোমরা আজকে থাকবে, কাল একসঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে। ইরা আর সুমনা থেকে গেল। আজ আকাশ খুব স্বাভাবিক ব্যবহার করছে, ওদের সাথে অনেক গল্প করলো। আমি আগের আকাশ আর আজকের আকাশের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। কত রূপ এই মানুষটার। পরদিন মামার বাসায় গেলাম। আকাশও সারাদিন আমাদের সাথেই ছিল। মামার সাথে আলাদা কথা বলবো সেই উপায় নেই। আকাশ ভাবছে হয়তো আমি কিছু জানিয়ে দেব, তাই কিছুতে একা ছাড়ছে না। আমি তো কিছুতেই কিছু বলবো না, সবাই ভালো থাকুক। বলে কি হবে? সবাই অযথা চিন্তা করবে, মামা আরও অসুস্থ হয়ে পড়বে। আমি তখন আকাশকে বললাম, চিন্তা নেই, কাউকে কিছু বলবো না। একটু হেসে আকাশ বলল, আমি জানি তুমি বলবে না, কিন্তু সবাই বুঝুক আমি কত বউ পাগল। আমি অবাক চোখে দেখছি। আপনি আসলে কি? আমি বুঝতে পারি না। অদ্ভুত মানুষ। আমার রুম আকাশ খুব মনোযোগ দিয়ে ঘুরে দেখে, আমার প্রতিটি শখের জিনিস দেখে। আমার অনেক শখের একটা ছোট্ট লাইব্রেরি আছে। টিউশনি টাকা থেকে প্রতি মাসে কিছু বই কিনতাম। আকাশ আমার বইগুলো দেখছে, শেক্সপিয়র থেকে শুরু করে নজরুল, হুমায়ুন। বাহ, বেশ ভালো তো। তুমি তো অনেক বই পড়তে পছন্দ করো দেখছি, আবার কবিতার বইও দেখছি। এই, তুমি কি কবিতাও পড়ো নাকি? হ্যাঁ পড়ি। কেন? আকাশ কীভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। তুমি সিরিয়াসলি তুমি কবিতা পড়ো? হ্যাঁ বললাম তো, পড়ি। কেন, কি হয়েছে তাতে? এ যুগের মেয়ে হয়ে তুমি কবিতা পছন্দ করো, সেটাই অবাক লাগছে। অবাক হবার কী আছে? সবার পছন্দ তো একরকম হয় না। আমি শেক্সপিয়র পড়েছি, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, জন ডন ফস্ট পড়েছি। ওনাদের পড়ে যত মুগ্ধ হয়েছি, রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র পড়ে মোহিত হয়েছি। ওসব আপনি বুঝবেন না, কারণ আপনার আমার পৃথিবী আলাদা, আমাদের দুই পৃথিবী। আকাশ খুব মনোযোগ দিয়ে শুনলো আমার কথা। অফিসের ব্যস্ততা দেখিয়ে বিকেলে আকাশ আমাকে নিয়ে ফিরে আসে। আকাশে আজ মেঘ করেছে, তার সাথে বেশ শীতল করা বাতাস। শেষ বিকেলে আমি ছাদে চলে আসি। হাতের মোবাইলে পছন্দের একটা গান প্লে করে পাশে রেখে আমি আকাশে মেঘ দেখছি। আকাশ এসে পাশে দাঁড়িয়েছে, ওকে দেখেও কিছু বললাম না। খুব সুন্দর তো। কি কি সুন্দর বাতাস, মেঘ কেটে কেটে যাচ্ছে, তার সঙ্গে এমন একটা গান, বেশ অন্যরকম। আগে কখনো মেঘ দেখেনি বুঝি? দেখবো না কেন? তবে এভাবে দেখা হয় জানতাম না। আমি দেখি, আকাশে মেঘ করলে বেশ আয়োজন করে মেঘ দেখি। এমন সময় আকাশের একটা ফোন আসে। হ্যালো? কি কথা হলো বুঝতে পারলাম না। আকাশ ফোনটা রেখে দিল, কিন্তু ওর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাচ্ছি। আকাশ এখানে 2 মিনিটের বেশি আর দাঁড়ায়নি, চোখ মুখ লাল করে চলে যায়। আমি হঠাৎ ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেছি। ফোনটা আসার পর আকাশের চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধ দেখেছি। এরপর সারা সন্ধ্যা আকাশকে কোথাও দেখতে পাইনি। অদ্ভুত একটা মানুষ আকাশ।
কখন ভালো করে কথা বলে, কখন চট করে রেগে যায় বোঝা দেয়। এই বাড়িতে আসার পর আকাশের পরিবারের কোনো লোকজন কাউকে দেখিনি। অনেকগুলো কাজের লোক আছে, তারাও আমাকে দেখে ভয়ে কাচুমাচু হয়ে থাকে। আকাশকে যে জিজ্ঞেস করব ওর পরিবারে কে আছে সে সুযোগও হয়ে ওঠেনি। বেশ রাতে আকাশ ফিরে আসে। আমি রুম থেকে বের হচ্ছিলাম, তখন টলতে টলতে আকাশ রুমে ঢোকে। টাল সামলাতে না পেরে পড়তে গিয়ে আমার উপরে ঢলে পড়ে। ধরে নিয়ে বিছানায় কোনো রকমে শুয়ে দিয়ে আমি চলে আসব। তখন আমার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ এসো। কী পরিমাণ ড্রিঙ্কস করেছে কে জানে। আমি কিছুতেই হাত ছাড়াতে পারছি না। উল্টো টানাটানি করতে গিয়ে হুমড়ি খেয়ে তার উপরে পড়ে গেছি। মদ্যপ অবস্থায় আকাশ কতটা হিংস্র হতে পারে তা খুব করে বুঝলাম। মনে তীব্র কষ্ট নিয়ে তার পাশবিকতা দেখলাম। নিয়তি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তবে এটা জানি যে আকাশের হাতের পুতুল করে দিয়েছে। পরদিন ব্রেকফাস্ট করে আকাশ অফিসের জন্য রেডি হচ্ছে। সকাল থেকে কোনো কথাই বলিনি তার সাথে। রেডি হতে হতে বলল, তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, 2 দিন পর থেকে যাবে, রেস্ট নাও। আমি শুধু চেয়ে দেখলাম, কিছু বললাম না। 2 দিন পর আমি অফিসে আসি আকাশের সাথেই। অফিসে আসলাম কিন্তু একটা অস্বস্তি বোধ করছি। আমি বুঝতে পারছি আমার চারপাশে আড়ালে কানাঘুষো চলছে। 2-একটা কথা যে কানে আসেনি তাও নয়। আকাশের কেবিনে যাচ্ছিলাম, কে যেন নিচু স্বরে বলছে, এসে স্যারকে তো হাত করে নিয়েছে। ঠিক বলেছেন, দেখে তো মনে হয় না ভাজা মাছ উল্টাতে পারে। আজ দেখলাম স্যারের গাড়ি করে এসেছে। আমিও শুনে না শোনা ভান করে চলে আসি। মনটা আরও খারাপ হয়ে গেছে। আমাকে নিয়ে কত সমালোচনা চলছে। ফেরার সময়ও আকাশের গাড়ি করে ফিরতে হলো। পরদিন অফিসে যাবার আগে আকাশকে বললাম, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান, আমি অন্য গাড়িতে চলে যাব। আকাশ একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা? সমস্যা কিছু না। কেউ কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি, তবে প্রতিদিন আপনার একজন পিএ আপনার গাড়ি করে যাবে আসবে, সেটা তো দৃষ্টিকটু হবে। দেখো কাজল, তুমি চাকরিটা এখন না করলেও পারো। তোমার যা প্রয়োজন, যত টাকা প্রয়োজন নির্দ্বিধায় নিতে পারো। কিন্তু আমি চেয়েছি তুমি চাকরিটা করো তোমার নিজের জন্য। না করতে চাইলেও জোর করব না। তবে অফিসে যেতে হলে আমার সাথেই যাবে। অগত্যা ওর সাথেই গেলাম। ডেইজির চোখ থেকে আগুন আর ঘৃণা বের হয়, সেটা আমি বেশ বুঝতে পারছি। অফিসে অন্য কেউ কিছু বলার আগে সেই কথা ডেইজি সবার কানে পৌঁছে দেয়। আর পৌঁছাবেই না কেন, তার পোস্টটা আকাশ আমাকে দিয়েছে। চাইলে আর যখন তখন আকাশের কেবিনে যেতে পারছে না। কিন্তু পরদিন অফিসে এসে দেখি আমার কেবিনে অন্য একটা মেয়ে। আমি ঢুকতেই সালাম দিয়ে বলল, ম্যাম, আমি তুলি, আকাশ স্যারের পিএ, আপনি আসুন আমার সাথে। আমি কিছু বুঝতে পারছি না। মেয়েটা অন্য একটা কেবিনে নিয়ে যায় আমাকে। ম্যাম, আজ থেকে আপনার কেবিন এটা। আমার কেবিন মানে? আজ থেকে আপনি কোম্পানির জিএম, তাই নতুন কেবিন আপনার জন্য। মেয়েটা খুব হাসি খুশি, দেখে খুব ভদ্রই মনে হচ্ছে। তুলি হাসি খুশি মুখে বেরিয়ে যায়। আকাশ কি শুরু করেছে এসব? এমনিতেই নানান কথা উঠছে, তার ওপর এখন এই কাজ করলো। সবাই কি ভাবছে কে জানে। আমি সাথে সাথে আকাশের কেবিনে যাই। কি শুরু করেছেন আপনি? কি করেছি? জিএম করেছেন আমাকে। মানুষ কি ভাববে ভেবে দেখেছেন? কে কী ভাবলো তাতে আকাশের কোনোদিন কিচ্ছু যায় আসেনি, আজও যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি সাধারণ ঘরের মেয়ে, আমাকে মানুষের সামনে দাঁড়াতে হয়। দাঁড়াও, কে মানা করেছে? তবে ভুলে যেও না, আমি যা বলবো তুমি তাই করতে হবে। এই লোকটার সাথে কথা বলা বৃথা। আমার কেবিনে আসার সময় শুনলাম স্যারের বাসায় নাকি একটা মেয়ে থাকে। আমার পরিচিত একজন নাকি প্রতিদিনই দেখে, একসাথে সন্ধ্যায় যায় আর সকালে একসাথে বেরিয়ে আসে। আরে এসব বড় লোকদের ব্যাপার স্যাপার। টাকা কোথায় কীভাবে খরচ করে আর কাকে কোথায় রাখে সেসব আমাদের ভাবনার বাইরে। মেয়েটার কেমন চিন্তা করেছেন? স্যারের বাসা থাকে, স্যার তো বিয়েই করেনি। আর টাকার জন্য এসব মেয়েরা সব করতে পারে। আর কিছু শোনার সাহস হয়নি আমার। বুঝতে পারছি তারা এখনও জানে না সে মেয়েটি আমি। এতটা জেনে গেছে, আর কয়েকদিনের মধ্যে এটাও জেনে যাবে। আর কিছু ভাবতে পারছি না। চাকরিটা না শেষ পর্যন্ত ছাড়তে হয়। যতক্ষণ বাইরে ব্যস্ত থাকি ভালো থাকি। চাকরি ছেড়ে আকাশের প্রাসাদে বন্দী হয়ে থাকতে চাই না। দম আটকে মরে যাব। আরও একটা সপ্তাহ ভালোই কেটে গেল। আকাশও এর মধ্যে এমন কিছু করেনি। আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি এবারই আর আকাশের সাথে অফিস। আরও বেশ কিছুদিন কেটে যায়। আকাশকে এতটা স্বাভাবিক আগে দেখিনি। আমার সাথেও কোনো মিসবিহেভ করেনি। তারপর একদিন রাতে আকাশ বিছানায় হালকা হেলান দিয়ে বসে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির আভা। আমিও বিছানায় বসে চুল ঠিক করছি, শুভ। তখন মনে হলো আমার ঘাড়ে কিছু একটা আছে। আমার হাত কাঁপতে থাকে। ভয়ে ভয়ে হাত দিয়ে ঝাড়তেই আমার সামনে এসে পড়ল। আমি চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরি। আহ, চোখ আর খুলি না। মাকড়সা আমি এত ভয় পাই।
আমি আর চোখ খুলে দেখার সাহস করছি না। আকাশের সুযোগ বুঝে জড়িয়ে ধরে বলে, আদর খেতে ইচ্ছে করছে তো মুখ ফুটে বললেই পারো। এত নাটক করে আমার বুকে আসা দরকার ছিল না, একবার বলে দেখতে। আকাশের কথার মানে বুঝতে না পারলেও চোখ মেলে বুঝলাম আমি ওকে এমনভাবে জড়িয়ে ধরেছি। আস্তে আস্তে বললাম, নাটক মানে? আমার গায়ে মাকড়সা। এটা? তাকে দেখি মাকড়সা আকাশের হাতে। আমি চিৎকার করে আরও শক্ত করে জড়িয়ে ধরি। আরে ছাড়ো ছাড়ো, দম বন্ধ হয়ে মরে যাব। এটা ফেলে দিয়েছি। কি সত্যি? তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বেঁচে গেছি। এতক্ষণে মনে পড়লো আমি এখন ওকে ধরে রেখেছি। এবার লজ্জা পেয়ে গেছি। আস্তে আস্তে ওকে ছেড়ে দিলাম, কিন্তু আকাশ ছাড়ছে না। ছাড়ুন, তুমিই তো ধরেছিলে। আমি কি ধরতে বলেছিলাম? আদর পেতে নাটক করলে? ছি, কী সব যাতা বলছেন। যা সত্যি তাই। এখন তো আর ছাড়াছাড়ি নেই। আজ এক অন্য আকাশকে আবিষ্কার করলাম। বিয়ের পর যতবার সে কাছে এসেছে প্রতিবার আমি নরকের যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু আজ তার স্পর্শ অন্য কিছু ছিল। নিজের একান্তেই আমি আবেশে বন্দী হয়ে যাচ্ছি। কি করছি আমি? মনে পড়তেই সরে যেতে চাইলাম। এই মেয়ে, এত হাত পা ছোড়াছুড়ি করলে মাকড়সা লাগিয়ে দেব। এই যে ওখানে রাখা আছে। তাকিয়ে দেখি সত্যি সাইড টেবিলে রাখা। ভয়ে হাত পা জমে আসে। এই লোকের বিশ্বাস নেই সত্যি সত্যি দেবে। আমার মাথা তখন অন্যদিকে যাচ্ছে। আজ আকাশের ছোঁয়া আমি যেন ঘোরে ডুবে যাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগায় ঘোরে ডুবে গেলাম। সকালে যখন ঘুম ভাঙে নিজেকে আকাশের বুকে আবিষ্কার করলাম। উনিও জড়িয়ে রেখেছেন। গত রাতের কথা মনে পড়তেই নিজেই লজ্জা পেলাম। আকাশের হাত সরাতেই ওর ঘুম ভেঙে যায়। আমি তড়িঘড়ি করে উঠে বসে এলোমেলো নিজেকে গোছাতে ব্যস্ত। আকাশ ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে। তাতে আমার বেশ অস্বস্তি হচ্ছে। হঠাৎ মাকড়সার কথা মনে পড়তেই তাকিয়ে দেখি এখনও সেখানে আছে। মরে গেছে নাকি? কি রাতের মাকড়সাটা নড়াচড়া করছে না? এখনও এক জায়গায় আছে। বোধহয় মরে গেছে। তোমার চিৎকার শোনার পর এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নিশ্চিত। আকাশের ঠোঁটের কোণে একটা চাপা হাসি। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। উঠে এগিয়ে গিয়ে কাছ থেকে দেখলাম, না, নড়াচড়া নেই। আরও ভালো করে খেয়াল করে দেখি এটা নকল। তার মানে আকাশ ইচ্ছে করে করেছে সব। চোখ পাকিয়ে আকাশকে বললাম, আপনি আপনি ইচ্ছে করে ভয় দেখিয়েছেন এই রবারের মাকড়সা দিয়ে। আমি মোটেই সব করিনি। তুমি করেছো। তুমি আদর খেতে চেয়েছো, এজন্য সব নিজে সাজিয়েছো। আর এখন আমার দোষ দিচ্ছ। এখন সব বুঝতে পারছি আমি। আকাশের কথা শুনে রাগে ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজে ছিঁড়ি। অফিসে যাবার পথে আকাশকে বেশ ফুরফুরে মনে হলো। আকাশের অনেক কিছুই এখনও আমার অজানা। কত রূপ দেখেছি এই মানুষটার। আচ্ছা, আপনার বাসায় আপনার নিজের কোনো আপনজন নেই কেন? কোনোদিন আপনার বাবা মার কথা শুনিনি। আর একটা বিষয় খেয়াল করলাম, সারা বাড়িতে ওনাদের কোনো ছবি নেই কেন? আমার কেউ নেই। মুখ শক্ত করে জবাব দেয় আকাশ। তারপর আর কোনো কথাই বলিনি। তবে তার চেহারার রং পাল্টে গেছে, এটা চোখে পড়ার মতো। তাই আমিও আর ঘাটাইনি। হয়তো আমার বাবা মার মতো ওনারও। শুধু শুধু মনে কষ্ট দিলাম ওনার। অফিসে পৌঁছে আকাশ আমার আগে গাড়ি থেকে নেমে হন হন করে চলে যায়। তারপর যতক্ষণ অফিসে ছিল সবাই ভয়ে কাঠ হয়েছিল। যে সামনে যাচ্ছে সে তোপের মুখে পড়ছে। লাঞ্চের আগে বেরিয়ে যায় আকাশ। অফিস থেকে বের হয়ে দেখি আমার জন্য গাড়ি পাঠিয়েছে, কিন্তু আকাশ নেই। বাসায় ফিরেও আকাশকে কোথাও পেলাম না। এদিকে ঘন কালো মেঘ করেছে। একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়। একা একা বসে আছি, ভালো লাগছে না। এ বাড়িতে অনেক মানুষ, সবাই সময় মতো সব কাজ করে। আকাশের রুমের এদিকে তারা একটা নির্দিষ্ট সময়ে আসে, এছাড়া উপরে তারা তেমন একটা আসে না। আমি নিজে গিয়ে কখনো কথা বললেও তারা সব গুটিয়ে থাকে। এটা আমার খুব খারাপ লাগে। তারা আমার উপস্থিতিতে জড়সড় হয়ে থাকে। এত মানুষের ভিড়ও আমি একা। বাবা মার কথা মনে পড়ছে খুব। বেলকনিতে দাঁড়িয়ে আছি, তাও মন খারাপ হচ্ছে। আমি আবার অনেক গান শুনি, মনে হয় গান শুনেই বেঁচে আছি। মন খারাপ হলেই আরও বেশি গান শুনি। রুমে এসে একটা গান প্লে করে আবার বেলকনিতে আসি। বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির হালকা ঝাপটা চোখে মুখে লাগে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তখন এই একটা গান আমার চোখে ভিজিয়ে দেয়। মফস্বলে বড় হয়েছি আমি। বাবা আর্মি অফিসার ছিলেন। যখন ছুটিতে আসতেন বাড়িতে মনে হতো আমাদের বাসায় ঈদ। বাবার আদরের রাজকন্যা আজ নিয়তি কোথায় কোথায় নিয়ে যায়। মামির সংসারে লাঠিঝাঁটা খেয়ে আজ আকাশের হাতে পুতুল। ভীষণ মনে পড়ছে বাবা মার কথা। কেন তোমরা আমাকে ফেলে চলে গেলে? যাবে যদি আমাকে নিয়ে যাওনি কেন? হঠাৎ গান বন্ধ হয়ে যায়। ভেতরে তাকিয়ে দেখি আকাশ এসেছে। উস্কো খুস্কো চুল, চোখ লাল। নিজে অজান্তে আকাশের মনে কষ্ট দিয়েছি ওর বাবা মার কথা বলে। আমার ভীষণ খারাপ লাগছে। আমি আমার চোখ মুছে নিলাম। আকাশ এসে এমনভাবে হাতে চেপে ধরলো, খুব ব্যথা পাচ্ছি, কিন্তু মুখে বলতে পারছি না। এই মেয়ে, তুমি কি মনে করো নিজেকে? তুমি আকাশকে বদলে দেবে?
ইমোশনাল করে দেবে? নো নেভার। আকাশ যেমন ছিল তেমনই থাকবে। ব্যথায় চোখে পানি চলে আসে। আকাশ হাতটা ছেড়ে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে আছি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি আকাশ নেই বিছানায়। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পরেও যখন এলো না আমি তখন উঠে গেলাম। উঠে একটা হোঁচট খেলাম। ডিম লাইটের হালকা আলোয় দেখি আকাশ বিছানায় হেলান দিয়ে ফ্লোরে দুই হাঁটুতে হাত রেখে মাথা গুজে আছে। আমি বেশ অবাক হলাম। কাছে যেতে বুঝলাম আকাশ খাচ্ছে। আমার ভীষণ মায়া হচ্ছে আকাশের জন্য। কেন জানি মনে হচ্ছে আকাশও আমার মতোই অসহায়। আস্তে করে কাঁধে হাত রেখে বিছানায় কিনারায় বসলাম। আকাশ কেন কাঁদছে? কি বলে সান্ত্বনা দেব? আকাশ আমার দিকে তাকায়নি, শুধু একটু সরে এসে আমার কোলে মাথা গুজে আমাকে আঁকড়ে ধরে অবশ শিশুর মতো কাঁদতে থাকে। কি হয়েছে আকাশ? আপনি কাঁদছেন কেন? আকাশ কোনো কথা বলে না। আমি ওর মাথায় হাত রাখি। কি বলবো, বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। একটা সময় আকাশ শান্ত হয়ে যায়, চুপচাপ শুয়ে থাকে। কিছু সময় পরে আকাশকে বিছানায় নিয়ে এলাম। একেবারে বাধ্য শিশুর মতো সে এসে শুয়ে পড়ে। বেশ কয়েকটি মাস কেটে যায়। অফিসের লোকদের বাঁকা দৃষ্টিতেও আমি চাকরিটা করছি। এর মধ্যে একদিন অফিসে পার্টির আয়োজন করা হলো। নতুন একটা কোম্পানির সাথে চুক্তি উপলক্ষে এই আয়োজন। সব দিক বিবেচনা করে আকাশ সন্ধ্যায় পার্টি রাখে। অফিসে আলাদা হল রুম রয়েছে, সেখানে এই পার্টি কনফারেন্স হয়ে থাকে। পার্টিতে সবাই ব্যস্ত। আকাশ ও নতুন যারা গেস্ট তাদের সময় দিচ্ছে। আমি একপাশে সরে চুপচাপ দেখছি। কিছু সময় তুলির সাথে গল্প করলাম। আকাশ তুলিকে ডাকতেই তুলি একটা কাজে চলে যায়। এমন সময় এই অফিসের একটা লোক এসে ওনার সাথে ডান্স পার্টনার হতে বলল। আমি খুব ভদ্রভাবে ওনাকে রিজেক্ট করলাম। উনি চলে গেলেন। কিছু সময় পর গেস্টদের মধ্যে একজন এসে অফার করলেন, সেটাও আমি রিজেক্ট করে বললাম, এক্সকিউজ মি, আমি এসবের সাথে কমফোর্টেবল নই, ধন্যবাদ। ডেইজি কোথা থেকে চলে এসে বলল, ঢং দেখো বাঁচি না, যত সব ন্যাকামি। স্যারের সাথে থাকতে তো লজ্জা করে না। ধোয়া তুলসী পাতার ভাব নিয়ে লাভ নেই। স্যারের সাথে যে রাত কাটা সেসব খবর আমরা জানি। ডেজির কথা শুনে আমার কান দিয়ে মনে হচ্ছে গরম ধোয়া বেরোচ্ছে। ডেইজি নিজেকে সামলাতে না পেরে চড় দেওয়ার জন্য হাত তুলতে ডেইজি আমার হাত ধরে ফেলে। হয়েছে তো স্যারের রক্ষিতা, সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? তখন দাঁড়িয়ে থাকা লোকটা বলল, তাই নাকি? আকাশ সাহেবের পছন্দ আছে বলতে হবে। ইউ আর সো সেক্সি। তা আমি একবার একটু পরখ করে দেখতে চাই। আকাশ সাহেব পুরো সপ্তাহে যা দেয় আমি এক রাতে তার দ্বিগুণ দেব। প্লিজ আপত্তি করবেন না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়াতে পারলাম না। মুখে হাত চেপে দৌড়ে বের হয়ে আসি। আকাশ কোথায় নামিয়েছে আমাকে? কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। রাস্তায় হাঁটছি আর চোখ মুছি বারবার। এই ছিল আমার কপালে? আকাশ এটাই কি তবে চেয়েছিল? কিছু ভাবতে পারছি না। ইদানিং মাথা ভীষণ যন্ত্রণা করে, মাথা ঘোরায়। এখন আমার মাথা চক্কর দিচ্ছে। এমন সময় আকাশের গাড়ি আমার সামনে এসে থামে। আকাশ বেরিয়ে আসে, আমার হাত ধরে বলে, চল আমার সাথে। কোথায়? অফিসে। ঝটকা দিয়ে ওর হাত ছড়িয়ে দিই। রাগে আমার চোখে আগুন জ্বলছে। কেন? আরও ক্লায়েন্ট আছে নাকি আপনার, যারা ওনাদের সাথে রাত কাটানোর অফার করবে? আকাশ ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আমার গালে। চুপচাপ আমার সাথে চলো। যাব না, আমি কোথাও যাব না। আকাশ আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুলতে তুলতে বলল, সবাই জানুক তুমি কে, সবার জানা প্রয়োজন। কি জানাবেন? আমি আপনার 2 বছরের চুক্তি করা বউ। আপনার ব্যবসার যেমন চুক্তি করেন, আজ এটার সাথে চুক্তি শেষ হলে কাল নতুন কোম্পানির সাথে। সবাইকে এটা জানাতে চাইছেন? একদম চুপ থাকো তুমি, চুপচাপ বসে থাকবে। ভুল কি বলছি? তারাও তো ভুল কিছু বলেনি। আপনার চুক্তি শেষ হলে আরেকজন আমাকে 1 মাসের জন্য চুক্তির অফার করতে পারে। একজন তো 1 রাতের অফার করলো। এই মেয়ে চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আমি কেঁদে যাচ্ছি। আকাশ আমাকে অফিসে না নিয়ে বাসায় নিয়ে আসে। বাসায় আসার সাথে সাথে আমি দৌড়ে রুমে চলে আসি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে জানি না। আকাশও আমাকে ডাকেনি। পরদিন সকালে ঘুম ভাঙলো। আকাশ অফিসে যাবার জন্য রেডি। আকাশকে বললাম, আমি চাকরিটা করব না। কেন? ওদের জন্য চাকরি ছেড়ে দেবে? না, আমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি করতে না চাইলে জোর করব না। তারপর সে চলে যায়। লাঞ্চের পর আকাশ ফিরে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বের হব। কোথায় যাব? এত প্রশ্ন করো কেন? রেডি হতে বলেছি, তাড়াতাড়ি। শহরের বাইরে এক শান্ত নদীর পাড়ে নিয়ে আসে আমায়। অদ্ভুত সুন্দর শান্ত সবুজের জায়গা নিমিষেই মন ভালো করে দেয়। আমার যখন খুব বেশি মন খারাপ লাগে, পার্টি, ক্লাব, বন্ধু বান্ধব বোরিং মনে হয়, তখন এই জায়গায় চলে আসি। আপনার অনেক পছন্দের জায়গা। চুপচাপ বসে আছি দুজন গাছের ছায়া। বাতাসে প্রাণ চুড়িয়ে নদীর পানি দেখছি। আমি ভাবছি তুলির কথা।
আকাশ অফিস থেকে বের হবার পরে আকাশের পেয়ে তুলি ফোন করে আমাকে। আমি ভাবছি তুলির কথাগুলো। আকাশ অফিস থেকে বের হওয়ার পরে তুলি আমাকে ফোন দিয়ে বলে, ম্যাডাম আপনি অফিসে আসলেন না? তুলি, আমি চাকরিটা করব না। সে কি, কেন ম্যাডাম? আমি আর করতে চাইছি না ম্যাডাম। কাল যা হয়েছে তার জন্য সবাই লজ্জিত। আর আপনি যে স্যারের ওয়াইফ সেটা তো কেউ জানতো না, তবে আমি ভেবেছিলাম আপনি স্যারের গার্লফ্রেন্ড। স্যার কালকে যা কাণ্ড করলেন, আসলে ম্যাম আপনি অনেক লাকি স্যারের মতো হাজব্যান্ড পেয়েছেন। কি করেছেন উনি? আসলে কাল যা হয়েছে আমি সবটা দেখেছি। যখন স্যারকে জানাতে গেলাম তখন আপনি চলে গেছেন। স্যার আসার পর ওই লোক স্যারকে বলে, মিস্টার আকাশ আপনার চয়েস আছে বলতে হবে, আপনার মিস্ট্রেস তো জোস। স্যার তখন ওই লোকের কলার ধরে বলে, কি বললি? লোকটা ভয় পেয়ে যায়, বলে, আপনার অফিসে তারাই বলেছে মেয়েটা আপনার রক্ষিতা। স্যার এলোপাথারি মারতে থাকে লোকটাকে। অনেক কষ্টে স্যারকে সবাই ফেরায়। স্যার তখন অনেক চিল্লাচিল্লি করে, বলে, রক্ষিতা শব্দটা কে দিয়েছে? যে রক্ষা করে সেই রক্ষিতা। কিন্তু অদ্ভুত, এই সমাজ কো ওয়াইফকে রক্ষিতা নামে ডাকে। হ্যাঁ, কাজল নামে রক্ষিতা, কারণ আমাকে রসতলে যাবার হাত থেকে রক্ষা করেছে। এখানে অনেক মানুষ আছে যারা আমার সুযোগ নিতে চেয়েছে, তাদের হাত থেকে রক্ষা করেছে। একটা কথা কান খুলে শুনে রাখুন সবাই, কাজল আমার বিবাহিত স্ত্রী। আর যারা এই অফিসে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন, ষড়যন্ত্র করেছেন, সবাইকে আমি চিনি। তাই আমি কোনো ব্যবস্থা নেবার আগেই কালকের মধ্যে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে চলে যাবেন। আর তুলি, এখনই ফাইল রেডি করো, এই চুক্তি বাতিল। যত টাকা লস হবে হোক, এই বাস্টারদের সাথে কোনো চুক্তি হবে না, ভবিষ্যতেও না। ম্যাডাম, আমি তো হা করে স্যারের কথা শুনছিলাম। আপনাকে এত ভালোবাসে, আপনাদের জুটি সেরা ম্যাডাম। আর ডেইজি সহ দুইজনের চাকরি ছেড়ে চলে গেছে। থ্যাঙ্কস তুলি। তোমার স্যার এখন কোথায়? স্যার তো বেরিয়ে গেছে একটু আগেই। তুলির সাথে কথা বলার একটু পরে আকাশ এসে এখানে নিয়ে আসে। জায়গাটা বেশ ভালো লাগছে আমার। কি ভাবছো? আকাশের কথায় ভাবনার ছেদ পড়ল। কিছু না, দেখছি খুব সুন্দর জায়গা। কাজল, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখছি আমার বাবা মা খুব ব্যস্ত। আমাকে সময় দেবার মতো সময় ওনাদের ছিল না। চাকরদের হাতে বড় হয়েছি বললেই চলে। বাবা অফিস, ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, আর মা ওনার ক্লাব সমিতি, কত কিছু নিয়ে ব্যস্ত। সারাদিনে শুধু ব্রেকফাস্ট করার সময় সবাইকে একসাথে দেখতাম। তখন আমারও তারা স্কুলে যাবার, তারপর রাতে যখন ঘুমিয়ে পড়তাম তখন ওনারা বাসায় ফিরতেন। আমার কোনো কিছুর অভাব ছিল না, যা চাইতাম তাই পেতাম। অনেক টিউটর ছিলেন, তারা একজনের পর একজন আসতেন। বাবা মা এসবের কমতি রাখেনি, তবে একটা বাচ্চার যে বাবা মার প্রয়োজন সেটা তারা দিতে পারেনি। তবে একজন মানুষ ছিল যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, আমার দাদু। দাদু আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন যাতে বাবা মার অভাব বোধ না হয়। দাদু আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আজ প্রায় 5 বছর দাদু আমাকে একদম একা রেখে চলে গেছেন। দাদু চলে যাওয়ায় আমি বেপরোয়া জীবনযাপন শুরু করি। এইসব ব্যবসা শুধু দাদুর নাম রক্ষার জন্য আঁকড়ে আছি। আরেকজন ছিলেন গফুর চাচা। ছোটবেলা থেকেই দাদু আর উনি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আমি কিংবা দাদু কখনো ওনাকে কাজের লোক মনে করিনি। আকাশের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মৃত্যু এমন একটা বিষয় যা সান্ত্বনা দেওয়া যায় না, যার হারে সেই বোঝে, আমিও বুঝি। আকাশের বাসায় শুধু ওর দাদুর ছবি কেন সেটা এখন বুঝতে পারছি, কিন্তু ওর বাবা মা? আপনার বাবা মা কি? আমার কেউ নেই, কেউ ছিল না, শুধু দাদু ছিল, সে হারিয়ে গেছে। আকাশের কথা কিছু বুঝতে না পারলেও এটা বুঝলাম যে বাবা মার প্রতি একটা কষ্ট আছে ভেতর থেকে কোথাও। তাই এ বিষয়ে আর কথা বাড়ালাম না। কখন যে দেখতে দেখতে প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। ইদানিং শরীরটা একদম ভালো লাগছে না, কেমন লাগে সেটাও আমি নিজেও বুঝতে পারছি না। আকাশ শুনলে হুলস্থুল কাণ্ড বাঁধাবে, তাই ওকে কিছু বলিনি। মাথা ঝিমঝিম করে, অবশ্য মাথা ব্যথা প্রায়ই হয়, হয়তো এজন্য মাথা ঘোরায়। এদিকে আকাশ অনেক ব্যস্ত হয়ে গেছে। ওর দাদুর নামে একটা হাসপাতাল তৈরি করছে। অফিস, হাসপাতালের কাজ সব তদারকি করতে গিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে। সেই সকালে বের হয়ে রাতে ফেরে, আর আমি সারাদিন বাসায় থাকি। মাঝে মধ্যে মামার কাছে যাই, কখনো সাইফ, সুমনা আসে। এর আগে আকাশ একদিন আমার মামা মামিকে নিয়ে আসে। আমি এত খুশি হয়েছিলাম ওনাদের দেখে, কারণ আমি ভাবতে পারিনি আকাশ ওনাদের নিয়ে আসবেন। মামা মামিও এখানে এসে খুব খুশি। আকাশ জোর করে 2 দিন ওনাদের এখানে রেখেছেন। আগে যখন অফিসে যেতাম তখন এই বাসায় যারা আছে তাদের সাথে বেশার সুযোগটা পাইনি তেমন। এখন হাতে প্রচুর অবসর সময় থাকায় আমি সংসারের সব দেখাশোনা করতে পারছি। যারা এখানে আছে প্রত্যেকে খুব মিশুক।
আগে আমাকে দেখে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকতো। এর কারণ যে আকাশ তা আমি বুঝতে পেরেছি আগেই। আকাশ আগে বাসায় একদম থাকতো না বললেই চলে, কিন্তু হাসপাতালে কাজ শুরু করার আগে আকাশ বাসায় প্রচুর সময় কাটিয়েছে। খুঁটিয়ে দেখেছে বাগানের প্রতিটা গাছ। এতে এ বাড়িতে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। এখন অনেক ব্যস্ত, তাই সে সময় পাচ্ছে না, কিন্তু আমি ভালোই সময় কাটাচ্ছি। শোভা নামের একটা মেয়ে আছে, গপুর চাচার মেয়ে। সেও এখানে কাজ করে, সবার কাজে তদারকি করে। মেয়েটা ভারী মিষ্টি দেখতে আর ভীষণ মিশুক। আমার সাথে বেশ ভাব জমে গেছে। আজ কাঁচা আমের ভর্তা, কাল তেঁতুল, কখনো বাগানের ডাসা পেয়ারা নিয়ে আসে আমার জন্য। কেমন মায়া জড়িয়ে যাচ্ছে এই সংসারে। আকাশের প্রতি আমার ধারণা বদলে যাচ্ছে। কি জানি কেন সারাক্ষণ তার কথাই মনে পড়ে। আমি কি আকাশের প্রেমে পড়ে যাচ্ছি? কী সব চিন্তা করছি আমি? আকাশকে বাধ্য হয়ে বিয়ে করছি। না আকাশ আমায় ভালোবাসে, না আমি আকাশকে। 2 বছর পূর্ণ হলেই তো চলে যাব এ বাড়ি থেকে। আরও 3 মাস কেটে গেছে। এদিকে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। আকাশের ব্যস্ততা আরও বেড়ে গেল। ইদানিং আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মাথা ঝিমঝিম করে, মাঝে মধ্যে বমি বমি ভাব হয় খুব। 2 দিন বমি হয়েছে। আজ যখন আকাশ অফিসে চলে যায় খুব খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম অনেক সময়। তারপর যখন উঠে গেলাম মাথা ঘুরে পড়ে যায়। তখন শোভা উপরে এসেছিল। সে দেখতে পেয়ে তাড়াতাড়ি আরও অন্যদের ডেকে এনে রুমে নিয়ে মাথায় পানি দেয়। কিছুটা সুস্থ বোধ করলেও শোভা জোর করে ডাক্তারের কাছে পাঠায়। আমি একা যেতে পারবো না ভেবে সে নিজেও আমার সাথে আসে। তার চোখে মুখে খুশির ঝলক, কিন্তু আমার ভীষণ ভয় করছে। শোভা যা ভাবছে যদি তাই সত্যি হয়, কি করব আমি?